গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িত অভিযোগে আটক ৫, বিচার দাবিতে মানববন্ধন, জানা যায় মানুষের ঢল। টঙ্গীতে ব্যাগ থেকে খণ্ডিত লাশ উদ্ধার। এখনো সচল হয়নি পদ্মা সেতু রেল নেটওয়ার্কের ৫ স্টেশন। ট্রেনে চড়তে কমলাপুরেই ছুটতে হচ্ছে মুন্সিগঞ্জ মাদারীপুরবাসীকে। পর্যায়ক্রমে চালুর পরিকল্পনা। প্রচুর ভোগান্তি, এইদিকে আওয়াই যায় না। পানির জন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় নিতে পারি না। নোংরা পানিগুলো এগুলোতে স্কিনের জন্য সমস্যা হচ্ছে। ভারী বৃষ্টি হলেই ডুবছে মহাসড়ক, অলিগলিতে জমছে হাঁটু থেকে কোমর পানি। জলাবদ্ধতায় নাকাল গাজীপুরবাসী। বিআরটির প্রকল্পকে দুষছে সিটি কর্পোরেশন। খাল উদ্ধারের পরামর্শ। এবং ভ্রাম্যমাণ খাবারের দোকানের বজ্র ফেলা হচ্ছে লেকে, দূষিত হচ্ছে পানি। মাদারীপুরের বিনোদন কেন্দ্র শকুনি লেকের করুণ দশা, প্রতিকারে নীরব প্রশাসন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সব আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে গাজীপুর এবং ময়মনসিংহে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। এদিকে বাদ জুমা গাজীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তুহিনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর ময়মনসিংহের ভাটিপাড়া গ্রামে বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তার মরদেহ। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে রাজপথে গণমাধ্যম কর্মীরা। শুক্রবার সকালে গাজীপুরে জয়দেবপুরে এবং ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। ক্ষোভ প্রকাশ করে বক্তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তুহিন সাংবাদিক নিহত হয়েছে, সে কাছেই ছিল একটি পুলিশ বক্স, তাদের সামনেই ঘটনা ঘটেছে। আমাদের নিরাপত্তা কোথায়? যদি সাংবাদিকরা কোথাও আহত বা নিহত হয়, তার বিচার কিন্তু সবচেয়ে প্রলম্বিত হয়। সংবাদপত্র কণ্ঠরোধ করতেই এই হত্যাকাণ্ডের ঘটনা আমরা মনে করি। একটা অপরাধীর যদি সঠিক বিচার হইতো তাহলে আর কোনো দ্বিতীয় অপরাধী এটা পার পাইতো না। এদিকে সিসিটিভি দেখে ৫ জনকে শনাক্তের পর থানায় নেওয়ার কথা জানায় পুলিশ। এরা কখনো এলাকায় থাকে, কখনো এলাকার বাইরে চলে যায়। এরা আসলে এখানকার স্থায়ী সবাই না। প্রাথমিক অবস্থা বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলছে। আসলে সাবিদুল্লাহর প্রেক্ষিতে তার উপর ক্ষিপ্ত হয়ে তারা একে এসে হত্যা করেছে। বাদ জুমা গাজীপুরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তুহিনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর নেওয়া হয় গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামে। তার মৃত্যুতে শোকে স্তব্ধ বাসিন্দারা। বৃদ্ধ বাবা মা ও স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ। পরিবারটির পাশে দাঁড়াতে সরকারকে এগিয়ে আসার আহ্বান প্রতিবেশীদের। তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, অস্ত্র নিয়ে মহড়ার ভিডিও ধারণ করেছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এতে ক্ষিপ্ত হয়ে রামদা চাপাতি নিয়ে ধাওয়া দিয়ে তাকে হত্যা করা হয়। রাতেই তুহিনের বড় ভাই সেলিম বাদী হয়ে বাসন থানায় অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন এনসিপি নেতাকর্মীরা। সবশেষ খবর জানাতে গাজীপুর চৌরাস্তায় আছেন সহকর্মী মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। তুহিনের জানাজা কিছুক্ষণ আগেই গাজীপুরের চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং সেই জানাজার পরপরই আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে এবং তারা দেখেছি বিভিন্ন স্লোগানে তারা প্রতিবাদ জানিয়েছে। বেশ কিছু সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে তারা সেই মসজিদ মার্কেটের সামনে, বিশেষ করে গতকাল যেখানে ঘটনাটি ঘটে সেই ঘটনাস্থলেই কিন্তু তারা এই মুহূর্তে মানববন্ধন করছেন এবং তারা তাদের বক্তব্যে আসলে যে দাবিটি জানাচ্ছেন, বিশেষ করে গাজীপুরের যে হত্যাকাণ্ডের ঘটনা, তারা যেটি বলছেন অতীত ইতিহাস তুলে ধরলে গত কয়েক মাসের তুলনা যদি করা হয়, প্রায় প্রতিদিনই কিন্তু এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এবং সেসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। সেই নিন্দা জানিয়ে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা রয়েছেন, এখান থেকে একটি দাবি জানানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার রয়েছেন তার পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। এই হত্যাকাণ্ডের দায় নিয়ে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এই দাবিটি জানানো হয়েছে এবং তারা বিশেষ করে যেটি বলছেন আরও ২৪ ঘন্টা আলটিমেটাম দিচ্ছেন। গতকাল আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু একটি মিছিল করা হয়েছে, মানববন্ধন করা হয়েছে, সেখান থেকে ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। সেই ২৪ ঘন্টা আজকে ৪টায় কিন্তু শেষ হবে। সেই ৪টার পর আমরা জানি আজকে বেলা ৫টায় আবারও কিন্তু সেই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
একটু জানিয়ে রাখতে চাই এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে আটক করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর গোপন তথ্যে কিন্তু আমাদের জানানো হয়েছে তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে ওই ঘটনার সময় কিন্তু তারা সেখানে উপস্থিত ছিলেন, তবে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা সেই বিষয়টি কিন্তু তারা কিন্তু যাচাই বাছাই করার জন্যই তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। এই ঘটনায় একটু জানিয়ে রাখতে চাই, এর মধ্যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। সেই সিসিটিভি ফুটেজে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের নাম পরিচয় কিন্তু পুলিশ আইডেন্টিফাই করেছে। তারা আসলে যেটি বলছেন যে এই ঘটনায় যে 5 জনকে শনাক্ত করা হয়েছে অতি শীঘ্রই যেন তারা দেশের যে কোনো প্রান্তে থাকুক না কেন আইন শৃঙ্খলা বাহিনীর সকল প্রচেষ্টা দিয়েই কিন্তু তাদেরকে গ্রেফতার করার দাবি জানানো হচ্ছে। এবং সব মিলিয়ে এখন পর্যন্ত বলা চলে বেশ গত 2-1 দিনের যে ঘটনা ঘটেছে তার ঘটনা কিন্তু তীব্র নিন্দা জানিয়েছে, জানাজায় অংশ নিয়েছে তারা এবং সবশেষ এই মুহূর্তে মানববন্ধন করছে, সেটি কিন্তু আজ সারাদিনই হওয়ার কথা রয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। তো এই ছিল গাজীপুরের সাংবাদিক তুহিনকে হত্যাকাণ্ডের পর সবশেষ তথ্য। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান। পদ্মা সেতু ঘিরে নতুন রেল নেটওয়ার্কে মাত্র 3.5 ঘন্টায় খুলনা বা বেনাপোল থেকে রাজধানীতে পৌঁছানো যাচ্ছে, কিন্তু শত কোটি টাকায় নির্মিত মাওয়া, শ্রীনগর, নিমতলী, পদ্মা ও শিবচর স্টেশনে পড়ে আছে অলস। ট্রেনে উঠতে কমলাপুরেই যেতে হচ্ছে মুন্সিগঞ্জ ও মাদারীপুরবাসীকে। চাপ বাড়ছে রাজধানীর উপর। পর্যায়ক্রমে স্টেশনগুলোকে সচল করার পরিকল্পনার কথা বলছে কর্তৃপক্ষ। পদ্মা সেতু হয়ে এখন ট্রেন যাত্রায় ঢাকা থেকে খুলনার দূরত্ব 212 কিলোমিটার কমেছে। এই পথে ঢাকা থেকে খুলনা ও বেনাপোল যাওয়া যাচ্ছে সর্বোচ্চ 3.5 ঘন্টায়, কিন্তু এর সুফল পাচ্ছেন না পদ্মাপাড়ের মানুষ। মাওয়া, শ্রীনগর, নিমতলী, পদ্মা ও শিবচর স্টেশনে ট্রেন থামছে না, তাই খুলনা বা বেনাপোলের ট্রেনে চড়তে যেতে হচ্ছে কমলাপুর স্টেশনে। কোটি কোটি টাকা যে ব্যয় করে একটা রেল স্টেশন বানাইছে, এটা কেন ব্যবহার হইতেছে না? স্টেশনও আছে, সব আছে, কিন্তু এখানে রেল থামে না। কর্তৃপক্ষ বলছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়া বা শ্রীনগর স্টেশনে বেনাপোলের ট্রেনের যাত্রা বিরতির পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এই জায়গায় আমাদের অন্যান্য ট্রেনগুলোর স্টপেজ হওয়ার সম্ভাবনা আছে এবং আমরা অলরেডি শুনতে পাচ্ছি যে শ্রীনগরে ট্রেন স্টপেজ হবে। পর্যায়ক্রমে অন্যান্য স্টেশনগুলো এটা আমাদের অপারেশনে আনার এটা পরিকল্পনা নেওয়া হয়েছে। পদ্মা সেতু দিয়ে 6 জোড়া ট্রেন চলাচল করে। শুধুমাত্র লোকাল ট্রেন নকশিকাতা ছাড়াও মধুমতি কোনো স্টেশনে থামছে। কিন্তু এই দীর্ঘ সময়েও এই নতুন রেল নেটওয়ার্কের অনেক রেল স্টেশনই এরকম অলস পড়ে আছে। মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মৌসুমে জলাবদ্ধতায় ভুগছে গাজীপুরবাসী। নগরীর অলিগলির কোথাও হাঁটু পানি আর কোথাও কোমর পানি। বাদ যায়নি প্রধান সড়কও। নিজেদের দুর্বলতার কথা জানিয়ে বিআরটি প্রকল্পের উপর দায় চাপাচ্ছে সিটি কর্পোরেশন। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা থেকে উত্তরণে খাল উদ্ধার আর সংশ্লিষ্ট দফতরগুলোর সমন্বয়ের বিকল্প নেই। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে মহাসড়কের বেহাল অবস্থা। এমনিতেই যানজট, তার উপর জলজট, এ যেন মরার উপর খাড়ার ঘা। মূল সড়কই যখন হাঁটু পানিতে তলিয়ে, তখন নগরীর অলিগলির অবস্থা তো আরও ভয়াবহ। কোনো সড়কের এই নাজুক অবস্থা বছরের পর বছর ধরে। প্রচুর ভোগান্তি, এদিকে আওয়াই যায় না এখন, আর এদিকে পুরো বাদ, এদিকে নদী। রোড বানানো হয়েছে তখন থেকে এই প্রবলেম ফেস করতে হইতেছে। জলাবদ্ধতার পাশাপাশি পথচারী ও বাসিন্দাদের নতুন আতঙ্ক খোলা ম্যানহোল। হালকা বৃষ্টিতেই সড়ক তলিয়ে যায় পানিতে, আর ম্যানহোলগুলো পরিণত হয় মৃত্যুকূপে। কতজনকার পা ভেঙে যাইতেছে, কোমর ভেঙে যাইতেছে। ড্রেনের যে নোংরা পানিগুলো, এগুলোতে স্কিনের জন্য সমস্যা হচ্ছে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের তাগাদা দিলেও সমস্যার সমাধান তো দূরের কথা, মেলেনি আশ্বাসও। দায়িত্বে থাকা সিটি কর্পোরেশন অবশ্য নিজেদের দুর্বলতার কথা জানিয়ে মহাসড়কের ভোগান্তির জন্য দায় চাপাচ্ছেন বিআরটির উপর। সীমিত লোকবল দ্বারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা এই রাস্তাঘাটগুলো সচল রাখার জন্য। শিগগিরই ড্রেনেজ ব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি খাল রক্ষায় কঠোর আইন প্রয়োগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। সিটি কর্পোরেশন এবং বিআরটি প্রকল্পের মধ্যে যে সমন্বয়হীনতা, কিভাবে একটা ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট এবং ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ তৈরি করা যায়, সেই বিষয়ে তাদের নজরদারি করতে হবে। আশ্বাস নয়, এবার বছরের পর বছর ধরে চলতে থাকা এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান চায় নগরবাসী। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জে শওকত আলী সৈকত আছেন। সরাসরি যাচ্ছি তার কাছে।
নারায়ণগঞ্জ শহরের এই জলাবদ্ধতা আজকে প্রায় 2 দশক ধরে মানুষ এই জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই নগরের প্রধান সড়ক বিবি রোড সহ আশপাশের পাড়া মহল্লাগুলো সব হাঁটু পানিতে তলিয়ে যায়। গত চলতি বর্ষা মৌসুমে আমরা এই ভোগান্তি আমরা দেখেছি। আমরা যদি একটু দেখাতে চাই, এই জনভোগান্তি দূর করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গত 6 মাস ধরে এই পুরনো ড্রেন সংস্কার করে নতুন করে ড্রেন নির্মাণের কাজ করছে, পাশাপাশি সুয়ারেজ লাইনের নির্মাণ কাজও চলছে। তো এই 39 কোটি টাকা ব্যয় এই প্রকল্পটির কাজ যেভাবে করা হচ্ছে, নগরবাসীর অভিযোগ যে এই প্রকল্পের এই নির্মাণ কাজের ড্রেন নির্মাণ কাজের ধীরগতির কারণে এই চলতি বর্ষা মৌসুমে ভোগান্তিটা আরো বেশি হয়েছে। যার কারণ হচ্ছে যে এই ড্রেনের যে পুরনো যে খোঁড়াখুড়ির কাজ, সেই অতিরিক্ত স্থাপনাগুলো এবং ড্রেনের যে স্ল্যাবগুলো এবং ময়লা আবর্জনা রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছে, যে কারণে এই বৃষ্টি হলে সেই বৃষ্টির পানি কোথাও সরতে পারছে না, যে কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তো এই জলাবদ্ধতা দূর করতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে তারা নগরীর প্রধান সড়ক বিবি রোডের দুপাশে সহ শহরের বিভিন্ন এলাকায় 8.5 কিলোমিটার দীর্ঘ নতুন ড্রেন নির্মাণ করছে, যে ড্রেনটি 4 ফুট প্রস্থ এবং 8 ফুট গভীর ভাবে নির্মাণ করা হচ্ছে, যাতে এটা পানি নিষ্কাশন খুব সহজভাবে করা যায়। এর পাশাপাশি সুয়ারেজের যে লাইন নির্মাণ করা হচ্ছে সেটি আরো গভীরভাবে নির্মাণ করা হচ্ছে, যাতে বৃষ্টি হলে একদিক দিয়ে বৃষ্টি হলেও পানি জমলেও সেটা খুব দ্রুত সময়ের মধ্যে নদীর সাথে নিষ্কাশন হয়ে যাবে। সেই সুয়ারেজ লাইনটিও শীতলক্ষা এবং বুড়িগঙ্গা নদীর সাথে সংযুক্ত করে নির্মাণ করা হচ্ছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমাদের যেটা বলছেন যে তারা এই ড্রেন নির্মাণের কাজ তারা করছেন, যে চলতি বর্ষার মৌসুমে প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে তাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে এবং যে কারণে তারা যথাসময়ে এই নির্মাণ কাজটি করতে পারছে না। এ বিষয়ে নগরবাসীর অভিযোগ যে তারা এই ড্রেন নির্মাণের কাজটি দ্রুত শেষ করার জন্য দাবি করছেন নগরবাসী, তা না হলে কিন্তু আরো ভোগান্তি মানুষের আরো বাড়বে। আমরা দেখতে পাচ্ছি গত 2 মাস ধরে বৃষ্টি হলেই এই শহরের এই বিবি রোড এবং পাড়া মহল্লা আশপাশের পাড়া মহল্লাগুলো হাঁটু পানিতে তলিয়ে যাচ্ছে এবং মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছে। আমরা দেখেছি যে চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নানান ভাবে ভোগান্তির শিকার হচ্ছে। সিটি কর্পোরেশনের প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এই ড্রেন নির্মাণ এবং সুয়ারেজ নির্মাণের কাজটি আগামী ফেব্রুয়ারি মাসের সময়সীমা রয়েছে। তবে তারা লক্ষ্যমাত্রা রয়েছে যে চলতি বছরের মধ্যেই তারা এই নির্মাণ কাজটি শেষ করবেন এবং তারা আশা করছেন এই নতুন ড্রেন নির্মাণ এবং সুয়ারেজ লাইন শেষ হলে এই জনভোগান্তি দূর হবে। এই ছিল নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ এবং জলাবদ্ধতার পরিস্থিতির সবশেষ। আমরা এই বিষয়ে আরো জানবো মুন্সিগঞ্জের অবস্থা, সেখানে রয়েছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। ধলেশ্বরী তীরের থিমসাম যে শহরটি, সেই শহরে কিন্তু এখন নোংরা পরিবেশ, সেটি কিন্তু এই যে ড্রেনের অব্যবস্থাপনা এবং আপনারা দেখছেন যে পেছনে যে দৃশ্যগুলো আমরা দেখাতে চাচ্ছি যে এখানকার যে পৌরসভা এলাকা, যেই প্রায় 11.5 বর্গ কিলোমিটার এলাকার যে এই শহরটি, সেই শহরে কিন্তু যে পৌরসভা বলছেন যে তাদের বিভিন্ন ধরনের ড্রেন রয়েছে, সেই ড্রেনগুলোর সঙ্গে কিন্তু এই ধলেশ্বরী নদী এবং খালের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয়েছে। তা আমরা যেখানে দাঁড়িয়েছি সেটি একটি কিন্তু প্রাচীন খাল। এই গণকপাড়া খালটিকে কিন্তু আপনারা দেখছেন যে কিভাবে ড্রেনের যে কানেক্টিভিটি সেটি দেওয়ার পরে এখানে ময়লা আবর্জনার স্তূপ এবং সেখানে পানি বলতে কিছু দেখা যাচ্ছে না, যে একেবারে যে ময়লা পানির কিছুটা স্রোত রয়েছে এবং এই ড্রেনগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে না যথাযথভাবে এবং এই ড্রেন পরিষ্কার না করবার কারণে কিন্তু যে স্রোতধারা, যে ড্রেনের পানিগুলো সরে যাওয়া, সেগুলো কিন্তু সরে যাচ্ছে না এবং সে কারণে কিন্তু বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। শুধু যে এই শহর ছাড়াও কিন্তু শহরে প্রবেশ পথ এবং বেরোবার পথ, সেটা কিন্তু এই সব খালের কানেক্টিভিটি এবং এই ড্রেনেজের কানেক্টিভিটি রয়েছে এবং সে কারণে কিন্তু পঞ্চসার এলাকাতে কিন্তু দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে, রাস্তা একদম তলিয়ে আছে এবং শহরের বিভিন্ন এলাকা কিন্তু সামান্য বৃষ্টিতেই যে জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং
শহরের যে পরিবেশ সেটিও কিন্তু বিষিয়ে তোলা হচ্ছে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে যে তারা এই মূল যে সড়ক রয়েছে যেটি একেবারে লংকাট থেকে জেলা পরিষদ পর্যন্ত সেই এলাকায় কিন্তু একটি সাইডে নতুন করে পুরনো ড্রেন ভেঙে আবার তারা ড্রেন করবার চেষ্টা করছে। তবে এই ভাঙা গড়ার মধ্য দিয়ে যে অর্থ অপচয় হচ্ছে এবং শহরের পরিবেশ বিনষ্ট হচ্ছে সেই ব্যাপারে কিন্তু এখানকার পৌরবাসীরা নানা প্রশ্ন তুলেছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের ড্রেনের অব্যবস্থাপনার সবশেষ। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা। সংস্কারের 1 বছর না যেতেই আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়ক। বড় বড় গর্ত আর খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কটি স্থায়ীভাবে সংস্কারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সড়ক বিভাগ ও জেলা প্রশাসনের। রাস্তা জুড়ে বড় বড় গর্ত, ফাটল আর খানাখন্দ। পিচ উঠে গেছে বেশিরভাগ স্থানে, মনে হবে যেন কাঁচা মাটির রাস্তা। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কটির বেহাল অবস্থা দীর্ঘদিনের। সড়কটির পাশে বেশ কয়েকটি সিমেন্ট কারখানা গড়ে ওঠায় সিমেন্টবাহী ভারী যানবাহন চলাচল করে। এতে একের পর এক গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি ওজনের যানবাহন চলাচল করায় রাস্তাটির এই দুরবস্থা। সরকারও বললি, রাস্তাও বললি, জায়গায় জায়গায় গাঁথা, জায়গায় জায়গায় গর্ত। একটু বৃষ্টি হলেই এই রাস্তাটা একদিকে কংক্রিট গুলো যে উঁচু হয়ে যায়, আরেকদিকে গর্ত হয়ে যায়। আজকে 4টা ট্রাক উল্টে গেছে। ঠিক আছে, আমাদের জীবনের কি কোনো মূল্য নাই? মানুষের জন্য এটা মরণ ফাঁদ হয়ে দাঁড়াইছে। জনদুর্ভোগ স্থায়ীভাবে দূর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস সড়ক বিভাগ ও জেলা প্রশাসকের। কেরানীগঞ্জ থেকে একটি আউটার সার্কুলার রোড নির্মাণ হবে। ওই সড়কটি নির্মাণ হলেও এই এলাকার জনজীবনের যানবাহনের ব্যবস্থাপনা একদম সুচিন্তিতভাবে পরিবর্তন হয়ে যাবে। সড়ক বিভাগ যাতে সেই মানের রাস্তা তৈরি করতে পারে এই জন্য আমরা সড়ক বিভাগকে জানিয়েছি এবং আমি আমার মন্ত্রী পরিষদ বিভাগকে জানিয়েছি। 2023 সালের শেষের দিকে 30 কোটি টাকা ব্যয়ে সড়কটির সবশেষ সংস্কার করে জেলা সড়ক বিভাগ, কিন্তু মাত্র 1 বছরের ব্যবধানে সড়কটি আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ভ্রাম্যমাণ খাবারের দোকানের বজ্র আর ব্যবহৃত পানির বোতল, কাগজ ও চিপসের প্যাকেটে ফেলা হচ্ছে লেকে, দূষিত হচ্ছে পানি। মাদারীপুরের বিনোদন কেন্দ্র শকুনি লেকের এমন দশা, এতে বিড়ম্বনায় পথচারী ও এলাকাবাসী। 2015 সালে 22 কোটি টাকা ব্যয়ে লেকের সৌন্দর্য বর্ধন করা হয়। পৌর প্রশাসক জানান, অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানগুলো উচ্ছেদ করলেই কেটে যাবে এই সমস্যা। বিভাগীয় সময়ে আরেকবার বর্ষায় জমে উঠেছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওরের সাপ্তাহিক নৌকার হাট। সকালে বিভিন্ন ছোট ছোট যানবাহনে ডিঙ্গি নৌকা নিয়ে হাটে আসেন কাঠমিস্ত্রি ও ব্যবসায়ীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা ও বিক্রেতায় জমে ওঠে হাট। আকার ও টেকসই অনুসারে বর্তমানে এক একটি ডিঙ্গি নৌকা বিক্রি হচ্ছে 2 থেকে 9 হাজার টাকায়। ক্রেতারা বলছেন, পানি বৃদ্ধির সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে ডিঙ্গি নৌকা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িত অভিযোগে আটক 5, বিচারের দাবিতে মানববন্ধন। জানা যায় মানুষের ঢল। টঙ্গীতে ব্যাগ থেকে খণ্ডিত লাশ উদ্ধার। এখনো সচল হয়নি পদ্মা সেতু রেল নেটওয়ার্কের 5 স্টেশন। ট্রেনে চড়তে কমলাপুরেই ছুটতে হচ্ছে মুন্সিগঞ্জ মাদারীপুরবাসীকে। পর্যায়ক্রমে চালুর পরিকল্পনা। ভারী বৃষ্টি হলেই ডুবছে মহাসড়ক, অলিগলিতে জমছে হাঁটু থেকে কোমর পানি। জলাবদ্ধতায় নাকাল গাজীপুরবাসী। বিআরটির প্রকল্পকে দুষছে সিটি কর্পোরেশন, খাল উদ্ধারের পরামর্শ। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ের।